নমস্কার, জনতার দরবার নিউজ 18 বাংলায় জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। সোম থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 8টা থেকে 9টা দেখবেন জনতার দরবার। আজকের জনতার দরবারে কারা কারা উপস্থিত আছেন পরিচয় করাবো আপনাদের। দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য বিজেপির পক্ষ থেকে রয়েছেন সুকান্ত সাহা, প্রদীপ দাশগুপ্ত রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় এবং তৃণমূলের পক্ষ থেকে উপাসনা চৌধুরী। মোথাবাড়িতে সেই রাতে বিচারকদের ওপরে হামলার অভিযোগ, আর তা নিয়ে সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলার প্রশ্ন তুলেছিল রাজ্যে। এবার মুখ্য সচিবকে ভর্ৎসনা, মুখ্য সচিব ক্ষমা চেয়েও ভর্ৎসিত। বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে চলে যাব, কারণ মৈত্রেয়ী জানাবে যে এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের এই যে ভর্ৎসনা, কেন ভর্ৎসনা মুখ্য সচিবকে, এবং ক্ষমা চাওয়ার পরেও আরও ভর্ৎসনা কেন? দেখো, আজকে এই মামলার যখন শুনানি ছিল তখন এনআইএ তরফ থেকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার পর সর্বোচ্চ আদালত তাদের শেষ শুনানির দিনই তারা উল্লেখ করে রেখেছিলেন যে মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি এবং মালদার ডিএম এবং এসপি তাদেরকে উপস্থিত থাকতে হবে ভার্চুয়ালি। এবং সেখানেই তারা প্রথমেই জিজ্ঞেস করেন রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারায়ণকে যে আপনি কেন ফোন ধরেননি, আপনার কি সমস্যা রয়েছে। মুখ্য সচিব তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে 1 এপ্রিল তিনি দিল্লিতে গিয়েছিলেন এবং 2 থেকে 4টে পর্যন্ত তিনি বিমানে ছিলেন। তারপরেই একের পর এক কড়া মন্তব্য আসতে থাকে বিচারপতিদের তরফ থেকে। প্রধান বিচারপতি তো বটে, তার সঙ্গে সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে আপনি যদি ফোন নাম্বার দিয়ে রাখতেন, আপনি এতটাই ব্যস্ত যে আপনি প্রধান বিচারপতির ফোন ধরেন না কলকাতা হাইকোর্টের। এবং তারপরে মুখ্য সচিব তিনি বোঝানোর চেষ্টা করেন যে তার ফোনে অনেক হাই সিকিউরিটি রয়েছে এবং তার ফোন অ্যাক্সেসেবল এবং নেটওয়ার্ক কানেক্টিভিটিও ভালো। এবং তারপরে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কড়া পর্যবেক্ষণে তাকে বলা হয় যে আপনি নিজেকে নিচের দিকে নামিয়ে আনুন, আপনার সিকিউরিটি বা আপনার পরিধি এতটাই উঁচু যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতো নগণ্য ব্যক্তিকেও আপনারা সেই পরিধি টপকে তিনি যে পৌঁছাতে পারছেন না আপনার কাছে পর্যন্ত, আপনি নিজেকে একটু নিচে নামিয়ে আনুন যাতে এই ধরনের মানুষদের অ্যাক্সেসেবল হন। এবং এরপরে একে একে প্রশাসনের ওপরেও যে কতটা ক্ষুব্ধ সেটা স্পষ্ট করে দেয় সর্বোচ্চ আদালত। প্রশাসন এবং পুলিশের ভূমিকায় তারা যে অসন্তুষ্ট সেটা তারা স্পষ্ট করে দেন। যদিও তারপরে মুখ্য সচিব তিনি ক্ষমা প্রার্থী হন এবং বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন যে তাদের কাছে নয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে হবে মুখ্য সচিবকে। তবে তাদেরকে কড়াভাবে ভর্ৎসনা করা হলেও শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। একেবারে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান, আমাদের কাছে নয়, এমনকি বলা হলো পর্যবেক্ষণে যে সচিবালয়ের কি রাজনীতিকরণ হয়ে গেছে। দেখাবো কোর্টরুম গ্রাফিক্সের মাধ্যমে কিভাবে ভর্ৎসনা মুখ্য সচিবকে। দেখুন সেই ভর্ৎসনা। আপনারা প্রধান বিচারপতির ফোন ধরেন না। আমাদের কাছে বিকেলের পরেও ফোন আসেনি। আমি 1 এপ্রিল দিল্লি এসেছিলাম, মুখ্য সচিব বললেন। দুপুর 2 থেকে 4টে পর্যন্ত বিমানে ছিলাম, আমাকে ক্ষমা করুন বললেন মুখ্য সচিব। কিন্তু ক্ষমা নয়, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে ক্ষমা চান। এরপরে আরো বলেছেন যে নিজেকে একটু নিচের দিকে নামিয়ে আনুন। শুধু তাই নয়, সচিবালয়ের কি রাজনীতিকরণ হয়ে গেছে, প্রধান বিচারপতির মতো নগণ্যরাও যাতে আপনার কাছে পৌঁছতে পারেন এতটাও কটাক্ষ করলেন পর্যবেক্ষণে বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতিরা প্রধান বিচারপতি বলছেন আপনাদের অধস্তনদের ওপরে ভরসা করেছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, আপনারা চূড়ান্ত ব্যর্থ। এই যখন প্রধান বিচারপতি এবং জয়মাল্য বাগচি বলছেন, আমি উপাসনার কাছে চলে যাব। এর আগে আইন শৃঙ্খলার প্রশ্নে উপাসনা, রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে নেই বলেছিলেন পর্যবেক্ষণে বিচারপতিরা। তখন কপিল সিব্বাল বলেছিলেন ওই লাইনটা বাদ দিন, না হলে সুদূর প্রসারী প্রভাব পড়বে। আজকে মুখ্য সচিবকে ভর্ৎসনার মধ্যে পড়তে হলো।
দেখুন, আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকশন কমিশনের চোখে যারা দক্ষ, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে মালদা যে অঞ্চলে সেই ঘটনাটা ঘটেছে, সেখানে ইলেকশন কমিশনের চোখে যিনি অত্যন্ত দক্ষ, অর্থাৎ জয়ন্ত কান্তে বসানো হয়েছিল। এবং যে প্রশ্নটা আমি বারবার তুলেছি, শুধুমাত্র আমি নয়, প্রত্যেকটা সাধারণ জনগণ তুলছে, যে যখন সেখানে ঘটনাটা ঘটেছে সেটা তো আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার ঘটনা নয়, সেই সকাল থেকে শুরু করে এতটা সময়। তাহলে এতটা সময় ধরে সেখানের পুলিশরা বা ওখানে স্বয়ং যিনি দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত কান্ত কি করছিলেন, এই প্রশ্নটা যখন আমরা তুলছি, না আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি, না পাচ্ছি জয়ন্ত কান্তের কাছ থেকে। এবং আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে না, যে কিন্তু কিভাবে কিন্তু আজকে পর্যবেক্ষণে বলা হয়েছে যে সচিবালয় কি রাজনীতিকরণ হয়ে গেছে, সেটা কি একদিনে হয়েছে নাকি? দেখুন, আজকে যখন ইলেকশনের কথা আমি সকলেই বুঝতে পারছি, শুনছি, এবং ইলেকশনটা সেইভাবে এক্সিকিউট করার জন্য 483 জনকে তাদের হঠাৎ করে অদক্ষ মনে হলো, এবং তার পরবর্তীতে তাদের চোখে যারা যারা দক্ষ, অর্থাৎ বিজেপির সাথে তারা ডাইরেক্টলি যুক্ত। আমরা প্রত্যেকেই এই কথা তুলেছিলাম জয়ন্ত কান্তের ব্যাপারে, যে ওনার আচ্ছা। স্ত্রী একজন বড় মানে বিজেপির একজন বড় পদাধিকারী। যাই হোক, সেই ব্যাপারে আমি যেতে চাইছি না। যদি সেই ব্যাপার থেকেও আমি সরে আসি, আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলার কোনো একটা অঞ্চল যদি আজকে উত্তপ্ত হয়, তার পরবর্তীতে সবচেয়ে বেশি লাভ কার হতে পারে? আর হ্যাঁ, আমি আবারও বলে দিই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, একজন MIM এর প্রতিনিধি, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আরেকজন যিনি, উনি কিন্তু ISF এর। আমি বিজেপির সুকান্ত বাবুর কাছে যাব। এই যে মিমের প্রতিনিধি বললেন, মিমের সঙ্গে জোটের কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করলেন, এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়? দেখুন, যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, যেটা মিম, যাই মিম তাই মোফাক্কারুন তাই তৃণমূল, উনি বিষয়টাকে নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। আমি আমার কথা বলছি। এখন তো সবাই নির্বাচন কমিশনের আন্ডারে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি। আমি আসছি সবকিছু আন্ডারে হওয়া সত্ত্বেও তাহলে মমতা ব্যানার্জি কদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন, আপনি দেখবেন, আমার সিআইডি অ্যারেস্ট করেছে মোফাক্কারুলকে, কথাটা বলেছিলেন, আপনার আর্কাইভ খুঁজলে দেখতে পাবেন। তাহলে আমার সিআইডি কেন? আমার সিআইডিটা কেন? সিআইডি নির্বাচন কমিশনের আন্ডার নয়। ঠিক আছে, না, আমি আপনাকে এই বলতে তথ্যটা আমি সর্বপ্রথম বলতে জানতে যে- হবে দাদা। না, এই তথ্যটা যে না জেনে বিষয়টা প্রশ্ন রয়েছে তুললে চলবে না, প্রত্যেকটা তাই না? ক্ষেত্রে, এটা আমার কথা না, এটা জাস্টিসদের এটা পর্যবেক্ষণ, যে প্রত্যেকটা সচিবালয় থেকে শুরু করে, বিউরোক্রেসি থেকে শুরু করে, প্রত্যেকটা যেগুলো সাংবিধানিক কাঠামো রয়েছে, প্রত্যেকটা তৃণমূলীকরণ হয়ে গেছে, পলিটিসাইজেশন হয়েছে। আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারি 483 ব্যক্তিদেরকে সরানোর পরবর্তীতেও যে কথাটা আপনি নির্বাচন বলছেন। কমিশনের বিজেপিকরণ করিনি, গেরুয়াকরণ করিনি। তো সুতরাং যদি কোনো প্রশ্ন ওনার থাকে যে কেন করতে পারছেন না, আপনারা নাকি গেরুয়াকরণ করেননি, কিন্তু এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের হেডিং, তার নিচে যে স্ট্যাম্প পড়ছে, সেই স্ট্যাম্প নির্বাচন কমিশনকে আমরা গেরুয়া না, নির্বাচন কমিশনের প্রতিনিধি